ইতিহাসের একটি কালো দিন, সাদ্দাম হোসেনের মৃত্যু। এরপর গোটা বিশ্ব যেন থমকে গিয়েছিল। সেই মুহূর্তে পৃথিবীর সব নেতারাই চুপ ছিল, সবাই মাথা নিচু করে দাঁড়িয়েছিল। কিন্তু এমন একজন নেতা ছিলেন যিনি সেই সময় আমেরিকার বিরুদ্ধে গর্জে উঠেছিলেন। তার নাম মুয়াম্মার গাদ্দাফি। তিনি ছিলেন একমাত্র ব্যক্তি যিনি সাহস করে বলেছিলেন, আমি যদি মধ্যপ্রাচ্যের এক কুকুরও হতাম তবুও এই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতাম। এই বক্তব্য তিনি দিয়েছিলেন আরব বাদশাদের সামনে দাঁড়িয়ে। পুরো সভাকক্ষ নীরব, কেউ কিছু বলছে না। কিন্তু গাদ্দাফি চিৎকার করে বললেন, যদি আমরা আজ আমেরিকাকে না থামাই তাহলে আগামীকাল আমাদের পালা। আর তার এই কথা শুনে একদল আরব শিশু হেসেছিল, যেন বিশ্বাসই করতে পারছিল না এই সাহসিকতা। কিন্তু এই কথা যিনি বলেছিলেন তিনি কোনো কল্পনা বিলাসী ছিলেন না, ছিলেন বাস্তববাদী। একজন নেতা যিনি স্বপ্ন দেখেছিলেন নিজের দেশটাকে পৃথিবীর অন্যতম সেরা রাষ্ট্র বানানোর। একজন মুসলিম শাসক যিনি চেয়েছিলেন তার দেশের প্রতিটি নাগরিক বিনামূল্যে বিদ্যুৎ পাক, ফ্রি স্বাস্থ্যসেবা, এমনকি সরকারি খরচে বিদেশে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে। তার স্বপ্ন ছিল তেল বিক্রির টাকা গরিব মানুষের ঘরে পৌঁছাবে। তিনি ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, লিবিয়ার ইতিহাসে সবচেয়ে আলোচিত আর বিতর্কিত একজন নেতা। কিন্তু কি আশ্চর্য, যেই মানুষটা লিবিয়াকে আফ্রিকার মধ্যে সবচেয়ে সমৃদ্ধ একটি দেশে রূপান্তর করেছিলেন, তাকেই টেনে হিঁচড়ে রাস্তায় ফেলে হত্যা করা হয়। রক্তে ভেজা তার শরীরের ছবি ভাইরাল হয়ে পড়ে পুরো বিশ্বে। কেউ বলল তিনি ছিলেন একনায়ক, কেউ বলল তিনি ছিলেন বীর। কিন্তু ইতিহাসের নির্মম সত্য হলো তিনি মারা গেছেন অপমানজনকভাবে, নিজের দেশের মাটিতে, নিজের দেশের জনগণের হাতে। প্রশ্ন একটাই, কেন এমনটা হলো গাদ্দাফির সাথে? তার প্রকৃত অপরাধটা কি ছিল? এত উন্নয়ন, এত ভালোবাসার পরও কেন এমন নির্মম পরিণতি হলো একজন মুসলিম নেতার? এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আমাদের ফিরে যেতে হবে অতীতে, যেখানে এক দরিদ্র শিশুর স্বপ্ন ছিল নিজ দেশের পতাকা উঁচু করে তোলা। আর সেই স্বপ্নের পথে এগিয়ে গিয়ে কিভাবে তিনি বিশ্বের পরাক্রমশালী শক্তির চোখের কাঁটা হয়ে ওঠেন, সেই অজানা অধ্যায়গুলোই আজ আমরা এই ভিডিওতে জানবো। 1942 সাল, লিবিয়ার বিস্তীর্ণ মরুভূমির কোলে জন্ম নেয় এক দরিদ্র বেদুইন পরিবারের সন্তান মুয়াম্মার গাদ্দাফি। ছোটবেলায় তার চারপাশে ছিল শুধুই অনুন্নয়ন, দারিদ্র আর ঔপনিবেশিক শোষণের ছাপ। গ্রামের অন্য বাচ্চাদের মতো সেও খালি পায়ে ছুটে বেরিয়েছে, কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন আগুন, একটি স্বাধীন ও মর্যাদাপূর্ণ দেশের স্বপ্ন। গাদ্দাফি ছিলেন অত্যন্ত মেধাবী ও আত্মপ্রত্যয়ী। ছোট থেকেই তিনি বুঝেছিলেন তার দেশ লিবিয়া শুধু তেল বিক্রি করেই পশ্চিমাদের সুখের রাজ্য গড়ে তুলেছে, অথচ লিবিয়ানরাই বঞ্চিত থাকছে মৌলিক অধিকার থেকে। সেই উপলব্ধি তাকে এনে দেয় এক দৃঢ় সংকল্প, নিজের দেশকে এই অবহেলা আর দাসত্ব থেকে মুক্ত করতে। এই আদর্শ নিয়েই তিনি উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং পরে যোগ দেন লিবিয়ার সেনাবাহিনীতে। কারণ তিনি জানতেন একটি জোরালো পরিবর্তন আনতে হলে শক্তির প্রয়োজন, আর সেনাবাহিনী হতে পারে সেই পরিবর্তনের হাতিয়ার। ধীরে ধীরে তিনি দেশের ভেতরে শাসন ব্যবস্থার দুর্বলতা, দুর্নীতি ও রাজতন্ত্রের স্বেচ্ছাচারিতা নিজ চোখে দেখেন, এবং তখন থেকেই শুরু হয় তার মুক্তির পথযাত্রা। এক সাধারণ বেদুইন ছেলে থেকে তিনি একজন বিপ্লবী নেতায় জন্ম লাভ করেন। এই পর্যায়ে ঘটে তার আসল পরিচয়। 1969 সালের 1 সেপ্টেম্বর ভোরবেলা, যখন পুরো লিবিয়া ঘুমে আচ্ছন্ন, তখন সেনাবাহিনীর একটি তরুণ দল চুপি চুপি দেশের শাসন ব্যবস্থার চাকা ঘুরিয়ে দেয়। এই অভ্যুত্থানের নেতৃত্বে ছিলেন 27 বছর বয়সী একজন তরুণ সেনা কর্মকর্তা মুয়াম্মার গাদ্দাফি। লিবিয়ার তৎকালীন রাজা ইদ্রিস তখন বিদেশে চিকিৎসাধীন ছিলেন। সেই সুযোগেই গাদ্দাফি ও তার সহযোগীরা এক রক্তপাতহীন বিপ্লব ঘটিয়ে ফেলেন। রাজতন্ত্রের অবসান ঘটিয়ে দেশের শাসনভার নিজেদের হাতে তুলে নেন। তবে গাদ্দাফি নিজেকে কখনো রাষ্ট্রপতি বা রাজা বলেননি, বরং নিজেকে পরিচয় দেন বিপ্লবের নেতা হিসেবে এবং ঘোষণা দেন এই দেশে জনগণই হবে শাসক,
গাদ্দাফির এই বিপ্লব লিবিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি ঘোষণা দেন, লিবিয়া আর রাজপরিবার কিংবা ধনীদের দেশ নয়, বরং এটা হবে সাধারণ মানুষের, শ্রমিকের, কৃষকের একটি জনগণের প্রজাতন্ত্র। তার রাজনৈতিক দর্শন ছিল ভিন্নধর্মী। নাম দেন জামহিরিয়া, একটি ধারণা যেখানে জনগণ নিজেরাই সরাসরি শাসন করবে, কোনো সংসদ বা প্রতিনিধিত্বমূলক সরকার থাকবে না। এভাবে এক তরুণ সেনা অফিসার হয়ে ওঠেন গোটা দেশের চালিকা শক্তি, আর রাজতন্ত্র থেকে বিপ্লবের পথে হাঁটা শুরু করে লিবিয়া নামের একটি দেশ, যার ভবিষ্যৎ তখনও অজানা ছিল, আশায় ভরপুর, আবার ষড়যন্ত্রে ঘেরা। গাদ্দাফি যখন লিবিয়ার শাসনভার হাতে নিলেন, তখন দেশটি ছিল পশ্চাৎপদ, দরিদ্র এবং ঔপনিবেশিক শোষণে জর্জরিত। কিন্তু খুব অল্প সময়েই তিনি বদলে দিলেন পুরো চিত্র। দেশব্যাপী তেল শিল্পকে জাতীয়করণ করে তার আয় দেশের মানুষের কল্যাণে ব্যয় করতে শুরু করলেন। ফ্রি বিদ্যুৎ, ফ্রি স্বাস্থ্যসেবা এবং ফ্রি শিক্ষা, এই তিনটি মৌলিক চাহিদা নিশ্চিত করলেন তিনি। সাধারণ মানুষের জন্য তৈরি হলো আধুনিক হাসপাতাল, স্কুল, বিশ্ববিদ্যালয়, দেশের প্রত্যন্ত অঞ্চলেও পৌঁছে গেল স্বাস্থ্যসেবা। এমনকি বিবাহ করলে সরকার থেকে $50,000 পর্যন্ত অনুদান দেওয়া হতো প্রত্যেক পরিবারকে গড়ার জন্য। নতুন ফ্ল্যাট, নতুন গাড়ি, এসব ছিল নাগালের মধ্যেই। তিনি শুধু লিবিয়ার ভেতরেই থেমে থাকেননি। দেশের মেধাবী ছাত্রছাত্রীদের বিদেশে উচ্চশিক্ষার জন্য পাঠানো হতো সম্পূর্ণ সরকারি খরচে। দেশের প্রতিটি শিশুর জন্য দুধ এবং স্বাস্থ্যকর খাদ্য নিশ্চিত করা হয়। গৃহহীনতা প্রায় শূন্যের কোঠায় নেমে আসে। এমনকি দেশের ব্যাংকে সুদ ছিল নিষিদ্ধ, কারণ তিনি বিশ্বাস করতেন ইসলামী অর্থনীতির ভিত্তি হলো শোষণমুক্ত সমাজ। গাদ্দাফির এই উন্নয়ন কেবল অর্থনীতিতে নয়, চেতনায়ও পরিবর্তন এনেছিল। লিবিয়ানদের মাঝে মানুষ গর্ব করে বলতো, আমরা সেই দেশে বাস করি যেখানে সরকার আমাদের দেয়, নেয় না। পশ্চিমারা যেটাকে স্বৈরতন্ত্র বলতো, অনেক লিবিয়ানের কাছে সেটা ছিল এক স্বপ্নের বাস্তব রূপ। এই সময়টাকেই লিবিয়ার মানুষ বলেন স্বর্ণযুগ। অথচ ইতিহাস বলছে ঠিক এই উন্নয়ন গাদ্দাফির জন্য কাল হয়ে দাঁড়ায়। কারণ বিশ্ববাজারে শক্তিশালী হয়ে ওঠা একজন মুসলিম নেতাকে সহ্য করতে পারেনি অনেকেই। যখন একজন নেতা তার দেশের তেল সম্পদ বিদেশিদের হাত থেকে ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যবহার করে, তখন সেটা শুধু দেশের নয়, আন্তর্জাতিক রাজনীতিরও বড় হুমকি হয়ে দাঁড়ায়। মুয়াম্মার গাদ্দাফি ঠিক সেটাই করেছিলেন। তিনি ছিলেন এমন একজন মুসলিম নেতা যিনি পশ্চিমাদের মুখের উপর বলতেন, তোমাদের ডলার নির্ভর বিশ্ব ব্যবস্থা আমরা মানব না। গাদ্দাফির স্বপ্ন ছিল একটি স্বাধীন আফ্রিকা গড়া, যেখানে প্রতিটি দেশ থাকবে উপনিবেশ মুক্ত, আর্থিকভাবে স্বনির্ভর এবং এক ছাতার নিচে ঐক্যবদ্ধ। তিনি উদ্যোগ নেন আফ্রিকান ইউনিয়ন গঠনের এবং পরিকল্পনা করেন একটি একক মুদ্রা চালু করার, গোল্ড ব্যাকড দিনার, যার পেছনে থাকবে প্রকৃত স্বর্ণের মূল্য। এই পরিকল্পনা বাস্তবায়ন হলে শুধু ডলার নয়, পুরো পশ্চিমা অর্থনীতি আধিপত্য কেঁপে উঠত। গাদ্দাফির এসব সাহসী উদ্যোগ পশ্চিমা পরাশক্তিদের, বিশেষ করে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের চোখে তাকে করে তোলে হুমকি স্বরূপ। তাকে স্বৈরাচারী, অমানবিক একনায়কতন্ত্র প্রমাণ করার জন্য চালানো হয় নানান প্রচারণা। আন্তর্জাতিক মিডিয়াগুলো গাদ্দাফির বিরুদ্ধে গড়ে তোলা এক নেতিবাচক ভাবমূর্তি, যেন তিনি একজন পাগল, দুর্নীতিবাজ, নাটকীয় শাসক। অথচ বাস্তবতা ছিল ঠিক উল্টো। আসলে গাদ্দাফির অপরাধ ছিল একটাই, তিনি নিজ দেশের স্বাধীনতা চাইতেন এবং চেয়েছিলেন আফ্রিকার জন্য আলাদা এক পরিচয়। এই স্বপ্নটাই ছিল আমেরিকা এবং ইউরোপের কাছে সবচেয়ে বড় হুমকি। কারণ যদি আফ্রিকা এক হয়, তাহলে তারা আর দাস থাকবে না, তাদের উপর আধিপত্য থাকবে না। পশ্চিমাদের এভাবে ধীরে ধীরে গাদ্দাফিকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়। কিন্তু বাইরের আগুন তখনও লিবিয়ার মাটিতে স্পষ্ট ছিল না। সেটা ধীরে ধীরে বিস্ফোরণ ঘটাবে আরব বসন্ত নামক এক দুর্বিশ্ব চক্রান্তে। গাদ্দাফি শুধু শাসক ছিলেন না, ছিলেন এক সাহসী কণ্ঠস্বর, যিনি বিশ্ব রাজনীতির মঞ্চে দাঁড়িয়ে এসব কথা বলেছেন, যেই কথাগুলো অনেক রাষ্ট্রপ্রধান পর্যন্ত বলার সাহস পায়নি। জাতিসংঘ 2009 সালে সাধারণ অধিবেশনে দাঁড়িয়ে সরাসরি জাতিসংঘের চার্টার ছিঁড়ে ফেলেন এবং বলেন, এটা জাতিসংঘ নয়,
এটা বড় লোকদের ক্লাব। তার সেই সাহসী বক্তৃতা আজও ইতিহাসে আলোচিত। তিনি যুক্তরাষ্ট্র, ন্যাটো এবং পশ্চিমাদের বিরুদ্ধে মুখ খুলতে কখনো পিছপা হননি। বলেছিলেন, আমরা তেল বিক্রি করি আর তোমরা আমাদের ওপর বোমা ফেলো, এটা কখনো হতে পারে না। গাদ্দাফি বিশ্বাস করতেন, মুসলিম দেশগুলো যদি ঐক্যবদ্ধ হয় তবে বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। তিনি খোলাখুলি বলতেন, পশ্চিমারা আমাদের সম্পদ লুট করে নিয়ে যায় আর বিনিময়ে দেয় দাসত্ব। আফ্রিকানদের জন্য গাদ্দাফির হৃদয়ে ছিল বিশেষ ভালোবাসা। তিনি বলতেন, আমরা কৃষ্ণাঙ্গ, আমরা গর্বিত, আমরা আর কারো গোলাম হতে চাই না। এজন্য তিনি নিজের সম্পদ ও তেল আয়ের একটা বড় অংশ ব্যয় করতেন আফ্রিকার দরিদ্র দেশগুলোর হাসপাতাল, স্কুল আর পানির ব্যবস্থা করতে। তার ভাষা ছিল তীব্র, তীক্ষ্ণ অথচ সত্য। তিনি ছিলেন সেই নেতা যিনি ক্ষমতার চেয়ারে বসেও ভয় পেতেন না কারো। চোখের দিকে তাকিয়ে কথা বলতে গাদ্দাফি বিশ্বাস করতেন, একজন সত্যিকারের নেতা কখনো নিজের প্রাণ বাঁচাতে মিথ্যা বলেন না। এই সব সাহসী বক্তব্য আর অবস্থানই গাদ্দাফিকে বানিয়ে তোলে পশ্চিমাদের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। কিন্তু গাদ্দাফি জানতেন না, এই সত্য বলার মূল্য তাকে একদিন নিজের রক্ত দিয়ে দিতে হবে। 2011 সাল মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা জুড়ে ছড়িয়ে পড়েছে এক অভ্যুত্থায়ী ঝড়, যার নাম আরব বসন্ত। বলা হয়েছিল এটা গণতন্ত্রের জন্য জনগণের জাগরণ, কিন্তু অনেকেই বলেছিলেন এটা ছিল পশ্চিমাদের সাজানো নাটক, যার পেছনে ছিল ভিন্ন উদ্দেশ্য। লিবিয়ার জনগণ তখন গাদ্দাফির অধীনে নিরাপদ জীবনযাপন করেছিল, কিন্তু আন্তর্জাতিক মিডিয়াগুলো হঠাৎ করেই গাদ্দাফির বিরুদ্ধে বিদ্রোহী আন্দোলনের খবর ছড়াতে শুরু করে। পশ্চিমা মিডিয়াগুলো তাকে উপস্থাপন করতে থাকে এক স্বৈরচারী শাসক হিসাবে। বলা হয়, গাদ্দাফি নিজের জনগণের ওপর বর্বরতা চালাচ্ছেন, যা মানবাধিকার লঙ্ঘনের শামিল। এই প্রচারণার ছায়াতেই পশ্চিমারা ন্যাটো জোটকে নামিয়ে আনে লিবিয়ার ওপর। ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সবাই একত্রিত হয়ে মানবতা রক্ষার নামে শুরু করে বোমা বর্ষণ। অথচ বাস্তবে তারা রক্ষা করেনি লিবিয়ার জনগণকে, বরং ধ্বংস করেছে দেশের অবকাঠামো, হাসপাতাল, স্কুল, এমনকি পানির লাইনও। বিদ্রোহীদের হাতে তুলে দেওয়া হয় আধুনিক অস্ত্র, দেওয়া হয় অর্থ আর প্রশিক্ষণ। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে বিশৃঙ্খলা, ভ্রাতৃগোষ্ঠী যুদ্ধ। গাদ্দাফি জানতেন, এটা আর শুধু অভ্যন্তরীণ রাজনৈতিক আন্দোলন নয়, এটা একটা বৈশ্বিক ষড়যন্ত্র। তিনি শেষ পর্যন্ত হাল ছাড়েননি। তার ভাষণে বলেছিলেন, আমি শহীদ হতে প্রস্তুত, আমি আমার মাটিতে মরব, কিন্তু পালিয়ে যাব না। 2011 সালের অক্টোবর মাস, লিবিয়ার সেরেট শহর। গাদ্দাফি যখন বুঝতে পারলেন তার আর সময় নেই, তখনও তিনি লড়াই চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু শেষে পালানোর চেষ্টা তাকে নিয়ে যায় একটি ড্রেনেজ পাইপের ভেতরে, যেখানে তাকে বন্দী করা হয় বিদ্রোহীদের হাতে। তারা তাকে কোনো রকম সম্মান দেখায়নি, বরং রাস্তায় টেনে হিঁচড়ে নির্যাতন করে। ভিডিওতে দেখা যায় রক্তাক্ত গাদ্দাফির শরীরের ওপর লাথি মারছে, লাঞ্ছনা দিচ্ছে একদল মানুষ। শেষ পর্যন্ত তাকে হত্যা করা হয়। এই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় ভয়ঙ্কর ছবি আর ভিডিও, যা দেখে কারো হৃদয় কেঁপে ওঠে। বিশ্বজুড়ে নানা মত ছিল এই মৃত্যুর ব্যাপারে। কেউ বলেছিল এটি ছিল ন্যায় বিচার, আবার কেউ বলেছিল এটা ছিল মানবতা বিরোধী অপরাধ। তবে লিবিয়ার অনেক সাধারণ মানুষ আজও মনে করে গাদ্দাফি ছিলেন এমন এক নেতা যিনি দেশকে ভালোবাসতেন, আর তার এমন মৃত্যুই ছিল সবচেয়ে বড় অবিচার। আর মৃত্যু কেবল একজন ব্যক্তির নয়, একটি স্বপ্নের, একটি স্বাধীনতার, একটি জাতির মর্যাদার অবসান ছিল। লিবিয়ার মাটিতে তার রক্ত বয়ে গেলেও আজও তার নাম ঘিরে বিতর্ক থামেনি। গাদ্দাফির মৃত্যুর সেই দিনটি ইতিহাসের একটি কালো অধ্যায় হয়ে থাকবে, যেখানে এক মুসলিম নেতার জীবন নষ্ট হলো ষড়যন্ত্র আর বেদনাদায়ক অবহেলায়। গাদ্দাফির মৃত্যুর পর লিবিয়া যেন হারিয়ে ফেলল নিজের পথ। স্বাধীনতার এক স্বপ্নদর্শী নেতা চলে যাওয়ার পর দেশটি হারিয়ে ফেলল সেই স্থিতিশীলতা ও উন্নয়ন, যা বহু বছর ধরে তার নেতৃত্বে গড়ে উঠেছিল। আজ লিবিয়া ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মধ্যে লড়াই, ঝগড়া, গৃহযুদ্ধ আর বিশৃঙ্খলা দেশটাকে গ্রাস করে নিয়েছে। হাসপাতাল বন্ধ, বিদ্যুৎ নেই, নিরাপত্তার অভাব, শিক্ষা ব্যবস্থাও ভেঙে পড়েছে। হাজার হাজার নিরীহ মানুষ
প্রাণ হারাচ্ছে প্রতিদিন। অনেক লিবিয়ান এখন পুরনো দিনের কথা মনে করে বলে, গাদ্দাফির সময়ই আমাদের স্বপ্ন ছিল, উন্নয়ন ছিল, সুযোগ সুবিধা ছিল। এ সময় যেখানে লিবিয়া ছিল আফ্রিকার দেশ, ধনী দেশ, আজ সেই দেশ টুকরো টুকরো। স্বাধীনতা আর সমৃদ্ধির চেয়ে যেটা ছিল সেটা আজ স্রেফ স্মৃতি। এই সময় লিবিয়ার জনগণ আবেগ ভরা প্রশ্ন করে, আমাদের স্বপ্ন কোথায় হারিয়ে গেল? আমরা কি হারিয়ে ফেললাম সেই নেতা যার জন্য আমরা একসময় গর্ব করতাম? গাদ্দাফির মৃত্যু শুধু একজন নেতার মৃত্যু নয়, বরং লিবিয়ার সামগ্রিক মর্যাদার, শান্তির আর অগ্রগতির মৃত্যু ছিল। এই ধ্বংসস্তূপের মাঝেও আজও লিবিয়ার মানুষের অন্তরে বেঁচে আছে গাদ্দাফির স্বপ্ন। একদিন আবার তারা ফিরে পাবে শান্তি, ঐক্য আর উন্নতি।